জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আশিরুল হক, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ সিলেট। আমি তোমাদের মাস্টার্স পার্ট 1 এর পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা এই কোর্সটা নিচ্ছি। আজকে আমাদের দশম এবং সর্বশেষ ক্লাস। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং মাস্টার্স পার্ট 1 এর এই কোর্সটার শেষ অংশটুকু তোমরা সম্যকভাবে উপলব্ধি করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য পরবর্তীতে ইমেইলের মাধ্যমে। আমি শুরু করছি আমার ক্লাস। ওয়েলকাম টু দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ক্লাস। আমাদের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং মাস্টার্স পার্ট 1 এর আমরা ক্লাস করছি, যার কোর্স কোড হচ্ছে 411901। কোর্সের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবং আজকে হচ্ছে আমাদের দশম লেকচার। আজকে আমরা ডিসকাস করব পলিটিক্যাল থট অফ জাঁ-জ্যাক রুসো। আমরা শুরু করছি। জাঁ-জ্যাক রুসোর রাষ্ট্রচিন্তা। জাঁ-জ্যাক রুসো রাষ্ট্রচিন্তার জগতে একজন অন্যতম প্রধান রাষ্ট্রচিন্তাবিদ, যার লেখনী দ্বারা মহান ফরাসি বিপ্লব উজ্জীবিত হয়েছিল। তোমরা তাহলে বুঝতেই পারছো যে একজন লেখকের লেখনী দ্বারা যে ফরাসি বিপ্লব, যার মূল বাণী ছিল সাম্য, মৈত্রী এবং ভ্রাতৃত্ব, সেই বিপ্লবটা উজ্জীবিত হওয়ার জন্য কি ধরনের গভীর অন্তর্নিহিত মানব মুক্তির লেখা তার লেখনীর মধ্যে পাওয়া যেতে পারে। তো আমরা জাঁ-জ্যাক রুসোর বিভিন্ন মতবাদ এখানে আজকে আলোচনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তিনি রাষ্ট্রচিন্তার জগতে কি অবদান রেখে গেছেন। আমরা শুরু করছি একটা বিখ্যাত উক্তি দিয়ে জাঁ-জ্যাক রুসোর, দ্যাট ইজ ম্যান ইজ বর্ন ফ্রি, মানুষ জন্ম নেয় স্বাধীনভাবে, অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেইন, কিন্তু সমস্ত জায়গাতে সে শৃঙ্খলিত। ওয়ান থিংস হিমসেলফ দ্য মাস্টার অফ আদার্স অ্যান্ড স্টিল রিমেইনস এ গ্রেটার স্লেভ দেন দে। অর্থাৎ একজন সে চিন্তা করে যে অন্যদের সে প্রভু, অথচ সে অন্য কোনো ক্ষেত্রে আরো অনেক বৃহত্তর ক্ষেত্রে সে দাস হিসেবে আছে, শৃঙ্খলিত হয়েই আছে। তোমরা ডানে একটা সিম্বলিক ছবি দেখতে পাচ্ছ, মানুষ কিভাবে শৃঙ্খলিত। আমি যদি একটু কথাটা ব্যাখ্যা করি, দেখো, আমরা প্রত্যেকেই বলি আমরা স্বাধীন, কিন্তু আমরা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ওয়েতে আমরা বিভিন্ন বিষয়ের কাছে আমাদের স্বাধীনতাকে সমর্পণ করি। আমরা সমাজের অসংখ্য নিয়ম নীতি মেনে চলি, যেটা লিখিত বা অলিখিত, যেটা প্রথা, রাষ্ট্র কর্তৃক প্রণীত। আমরা অনেক আইন কানুন মেনে চলি। এই আইনগুলা মানতে গিয়ে, এই প্রথাগুলো মানতে দিয়ে আমরা সবসময় কোনো না কোনো শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ করে ফেলছি। আমি চাইলেই আমার যা ইচ্ছে তাই কিন্তু আমি করতে পারছি না। তার মানে আমার স্বাধীনতা সব দিক থেকেই কিন্তু খর্বিত হচ্ছে। এটা একটা বড় ধরনের কি বলবো কন্ট্রোভার্সি বা একটা বড় ধরনের অ্যাম্বিগিউটি আছে এই বিষয়টার ভিতরে, আমাদের স্বাধীনতার যে বোধ আমাদের ভিতরে আছে তার ভিতরে। তো জাঁ-জ্যাক রুসো এই কথাটাই, এই বিষয়টাই, এই অন্তর্নিহিত সত্যটাই আমাদের সামনে উঠিয়ে নিয়ে আসছে। প্রায় ২৫০০ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানীরা, রাষ্ট্রচিন্তাবিদরা তর্ক করে আসছেন যে ব্যক্তি রাষ্ট্রের জন্য না রাষ্ট্র ব্যক্তির জন্য। অর্থাৎ মানুষ তার স্বাধীনতা, তার ইচ্ছা, তার সম্মতিকে রাষ্ট্রের ইচ্ছার নিচে, রাষ্ট্রের কল্যাণের নিচে স্থান দিবে, নাকি রাষ্ট্র ব্যক্তির সেবায় নিজেকে নিয়োজিত করবে। তাহলে আমরা দুই ধারা দেখতে পাচ্ছি। এক ধারা দার্শনিক, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যারা বলছেন যে রাষ্ট্র হচ্ছে ব্যক্তির জন্য, ব্যক্তির ইচ্ছা স্বাধীনতাই হচ্ছে সর্বাগ্রে। এই দিক থেকে লাস্কি, মিল্ক প্রমুখ এই দ্বিতীয় ধারার রাষ্ট্রবিজ্ঞান, এবং এই দ্বিতীয় ধারার অন্যতম পথিকৃৎ হচ্ছেন জাঁ-জ্যাক রুসো। জাঁ-জ্যাক রুসো ছিলেন এই দ্বিতীয় ধারার অন্যতম প্রবক্তা, এবং ১৬শ শতকে ইটালির ম্যাকিয়াভেলির আধুনিক রাষ্ট্র দর্শনের যে সূচনা হয়, অষ্টাদশ শতকে সুইস দার্শনিক জাঁ-জ্যাক রুসো তাতে পূর্ণতা আনে।
এখানে একটু বলা দরকার, সেটা হচ্ছে জাঁ-জ্যাক রুসোর জন্ম কিন্তু সুইজারল্যান্ডে, যদিও তিনি তার জীবন এবং কর্মকালটা অতিবাহিত করেন ফ্রান্সে। এজন্য আমরা অনেকেই জানি যিনি ফরাসি রাষ্ট্র দার্শনিক। তিনি ব্যক্তিকে তার স্বমহিমায় উদ্ভাসিত করে ব্যক্তি স্বতন্ত্রবাদকে আধুনিক যুগের অন্যতম দর্শন হিসেবে প্রতিষ্ঠা করেন। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের অন্যতম প্রবক্তা ছিলেন জাঁ-জ্যাক রুসো। এই জন্যই রাষ্ট্র দর্শনের ইতিহাসে তিনি প্রখ্যাত হয়ে আছেন। আমরা এখন তার একটা সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে তিনি কোন প্রেক্ষাপটে, কোন সময়ের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে তিনি তার দর্শনটা দিয়ে গেছেন। তার জন্ম 1712 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1778 খ্রিস্টাব্দে। তোমার ডানে দেখতে পাচ্ছ জাঁ-জ্যাক রুসোর একটা পোর্ট্রেট। অত্যন্ত সুদর্শন ছিলেন তিনি। তিনি, যেটা আমি আগে বলেছি, সুইজারল্যান্ডের জেনেভাতে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিলেন একজন বেহিসাবি ঘড়ি প্রস্তুতকারক, অর্থাৎ অত্যন্ত খরুচে ছিলেন, আয় ব্যয়ের হিসাব ছিল না। জন্মের পরপরই তার মা মারা যান এবং 10 বছরেই তার বাবা তাকে ছেড়ে পালিয়ে যান। অত্যন্ত দুর্ভাগা ছিলেন শৈশবে তিনি। তারপর তিনি মামা বাড়িতে গিয়ে স্কুলে ভর্তি হন এবং যদিও স্কুলের ভাগ্য তার বেশি দিন ছিল না, স্কুল ভাগ্য, পড়াশোনার ভাগ্য, কিন্তু তার ভিতরে অন্তর্নিহিত প্রতিভা বলে তিনি চিন্তার জগতে একটা অনন্য সাধারণ উচ্চতায় উপনীত হন, যার প্রতিফলন আমরা তা দেখতে পাই তার পরবর্তীতে একটা ঘটনাক্রমে, যেটা আমি বলছি। তো 16 বছর বয়সে তিনি অনির্দিষ্ট জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং শুরু হয় তার ভবঘুরে জীবন। এবং এই অবস্থায় 1744 খ্রিস্টাব্দে তিনি প্যারিসে, ফ্রান্সের প্যারিসে আসেন। এই সময় তার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটে, যেটা একটু আগে আমি বললাম। সেটা হচ্ছে একাডেমি অফ রিজন একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করে এবং এই প্রতিযোগিতায় তিনি ডিসকোর্স অন দ্য মোরাল এফেক্টস অফ আর্টস অ্যান্ড সায়েন্স নামক একটা প্রবন্ধ রচনা করে প্রথম পুরস্কার পেয়ে যান। এবং এইটাই তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়, তার দার্শনিক চিন্তার উন্মেষের পথ শুরু হয়। এরপর একে একে তিনি তার অরিজিন অফ ইনইকুয়ালিটি, পলিটিক্যাল ইকোনমি এবং তার সর্বশ্রেষ্ঠ রচনা দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রচনা করেন, যার ভিত্তিতে আমরা আজকের আলোচনাটা করব, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। তোমার ডানে বামে উপরে ছবিটা দেখতে পাচ্ছ, তার যে সোশ্যাল কন্ট্রাক্ট বইটা, তার প্রচ্ছদের একটা ছবি। এবং তিনি 1778 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তিনি প্যারিসে থাকেন এবং 1789 সনের ঐতিহাসিক যে ফরাসি বিপ্লব সংঘটিত হয়, সেটা তার লেখনীর মাধ্যমেই যথার্থতা প্রতিষ্ঠিত হয়। তোমরা দেখতে পাচ্ছ বামে নিচে ফরাসি বিপ্লবের একটা ছবি, বাস্তিল দুর্গ, যেটাকে আক্রমণ করা হয়েছে এবং বাস্তিল দুর্গের পতন হয় এই বিপ্লবের মধ্য দিয়ে এবং ফরাসি বিপ্লব তার মহিমায় উদ্ভাসিত হয়ে ওঠে। এখন আমরা দেখি রুশোর রাষ্ট্রচিন্তাটা। জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা তত্ত্ব হচ্ছে রুশোর অন্যতম মৌলিক দর্শন। যদিও এখানে একটু বলে রাখি, রুশোর রাষ্ট্র দর্শনের অন্যতম প্রধান দিক হচ্ছে তার জেনারেল উইল তত্ত্ব, কিন্তু এটা অত্যন্ত জটিল এবং একটু দুর্বোধ্য বোঝার জন্য। তো আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। এবং এই দর্শনের মধ্য দিয়েই তিনি রাষ্ট্রচিন্তার দর্শনে জগতে অমর হয়ে থাকবেন। সাধারণ ইচ্ছা তত্ত্ব বুঝতে হলে আমাদেরকে আগে তার প্রেক্ষাপট, প্রকৃতি, রাজ্য ও সামাজিক চুক্তি মতবাদটাকে বুঝতে হবে। আমি আগের দুটো ক্লাসে ধারাবাহিকতা তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি যে সামাজিক চুক্তি মতবাদ, এই মতবাদটাকে শুরু করেন হচ্ছে, এই ধারণাটা উন্মেষ ঘটান টমাস হবস, এটাকে আগিয়ে নিয়ে যান জন লক এবং এটাকে পরিপূর্ণ করে তোলেন জাঁ-জ্যাক রুসো। এবং এই সামাজিক চুক্তি মতবাদের মধ্য দিয়েই তার দর্শনের গোড়াপত্তন হয়, ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং এর থেকেই পরবর্তীতে অন্য অন্য মতবাদ শাখা প্রশাখার মতো বের হয়ে আসে। যদিও এখানে আমার একটু বলা দরকার, সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের কথা বলে গেছেন তিনজন রাষ্ট্র দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, হবস, লক এবং রুসো। তিনজনের মতবাদের মধ্যে আমরা কিছু পার্থক্য দেখতে পাই, যেটা আমি একটু পরে আলোচনা করছি। এখন আমরা দেখব প্রকৃতির রাজ্য। সামাজিক চুক্তি মতবাদের প্রথম যে প্রেক্ষাপট, সেটা হচ্ছে প্রকৃতির রাজ্য, যেটা টমাস হবস এবং জন লক দুজনেই বলে গেছেন। প্রকৃতির রাজ্য একটা সিম্বলিক পিকচার। রুসো তার সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে প্রকৃতির রাজ্যের যে চিত্র অঙ্কন করেছেন তা হবস ও লকের চিত্র থেকে সম্পূর্ণ আলাদা।
এখানে আমার একটু বলা দরকার প্রকৃতি রাজ্যটা কি আসলে, যেটা আমি যদিও আগে বলেছি আগের দুটো লেকচারে, আবার একটু মনে করিয়ে দিচ্ছি। রাষ্ট্র কিভাবে উদ্ভব ঘটলো, আজকে আমরা যে আধুনিক রাষ্ট্রে বসবাস করছি তার উন্মেষ কখন কোথায় কিভাবে হয়েছিল আমরা একজাক্টলি কেউ জানি না। ফলে এই সংক্রান্ত কিছু মতবাদ বা হাইপোথিসিস দাঁড় করিয়েছেন রাষ্ট্রচিন্তাবিদরা। তার মধ্যে অন্যতম কিছু মতবাদ হচ্ছে ঐতিহাসিক মতবাদ, একটা মতবাদ হচ্ছে বিবর্তনমূলক মতবাদ, এরকম আরো কিছু মতবাদ আছে। কিন্তু এর ভিতরে সামাজিক চুক্তি মতবাদ হচ্ছে একটা অন্যতম প্রধান মতবাদ। এই চুক্তিটা আমাদেরকে বলে দেয় যে কেন মানুষ একটা রাষ্ট্রের সৃষ্টি করলো, রাষ্ট্রের জন্ম দিল। তো এই চুক্তির মাধ্যমে রাষ্ট্র যেহেতু জন্ম হয়েছে, তাহলে তার আগের প্রেক্ষাপট হচ্ছে প্রকৃতির রাজ্য, যখন কোনো সরকার ছিল না, কোনো রাজা ছিল না, কোনো আইন ছিল না, কোনো বিচারক ছিল না, কোনো পুলিশ ছিল না, অর্থাৎ প্রকৃতিতে ছিল শুধু মানুষ আর অন্য অন্য প্রাণী জগৎ, কোনো শাসনের অস্তিত্বই ছিল না। তো এই যে অবস্থাটা, সেটাই হচ্ছে প্রকৃতির রাজ্য। রুশো বলছেন প্রকৃতির রাজ্য ছিল সুখ, স্বাধীনতা ও সমতার রাজ্য। এখানে মানুষের জীবন ছিল অনাবিল আনন্দে ভরপুর। তাহলে প্রকৃতির রাজ্যের অবস্থা মানুষ খুব ভালো ছিল, যেটা হবসের সম্পূর্ণ বিপরীত। আবার মনে করিয়ে দিচ্ছি, হবস বলেছেন প্রকৃতির রাজ্যে মানুষ ছিল অত্যন্ত অসুখী, হানাহানি বিদ্বেষ লেগেই ছিল, মানুষের ছিল একটা দুর্বিষহ জীবন। অন্যদিকে জন লক বলছেন প্রকৃতির রাজ্যে ছিল একটা অনাবিল সুখ, যেটা রুশো বলছেন। কিন্তু রুশোর সঙ্গে রুশোর সঙ্গে জন লকের পার্থক্য হচ্ছে এখানে, রুশো বলছেন প্রকৃতির রাজ্যে সবসময় অনাবিল সুখ ছিল। কিন্তু তাহলে কেন মানুষ সামাজিক চুক্তি করলো? ভবিষ্যতের একটা অনিশ্চয়তা থেকে, যে ভবিষ্যতে আমাদের মধ্যে একটা প্রবলেম হতে পারে, যদি যুদ্ধ শুরু হয়, হানাহানি শুরু হয়, তাহলে এটা থামানোর কেউ থাকবে না, কাজে আমাদের একজন শাসক, একজন রাজা দরকার। এই অনিশ্চয়তা থেকে মানুষ সামাজিক চুক্তি করে। আর এখন আমরা আসবো রুশোর কাছে। রুশো বলছেন প্রকৃতি রাজ্যে প্রথমে ছিল অনাবিল সুখ, অর্থাৎ মানুষের জীবন ছিল অত্যন্ত ভালো। তো এরপরে যেটা হলো, কিন্তু শিল্পকলা ও বিজ্ঞানের আবির্ভাব এবং উৎকর্ষের ফলে মানুষের সত্যিকার স্বাধীনতা ধ্বংস হয়ে যায় এবং মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় কষ্ট। মানুষ বিভিন্নভাবে শৃঙ্খলিত হওয়া শুরু করে। অর্থাৎ রুশোর মতে প্রকৃতি রাজ্যের অবস্থা ছিল প্রথমে ভালো এবং পরে সেটা খারাপ হয়ে যায়। এবং এই থেকে মুক্তি পাওয়ার জন্যই মানুষ কি করে? সামাজিক চুক্তিতে উপনীত হয়। আর এই জন্য রুশো বলেছেন ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেইন। এখন যাব সামাজিক চুক্তিতে, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। রুশো বলছেন প্রকৃতির রাজ্যে মানুষ সাম্য ও স্বাধীনতা ভোগ করলেও পরিশেষে এমন অবস্থায় উপনীত হয় যে মানুষের আত্মরক্ষার পথগুলি সংকুচিত হয়ে পড়ে, মানুষের মধ্যে ভেদাভেদ ও দ্বন্দ্বের সূত্রপাত হয়। যেটা আমি একটু আগেই বলেছি যে প্রকৃতি রাজ্যের প্রথম অবস্থা ছিল খুব ভালো, পরের দিকে সেটা অত্যন্ত খারাপ হয়ে যায়। এই অবস্থায় মানুষ সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে একটা চুক্তি করে, যাকে আমরা সামাজিক চুক্তি হিসেবে জানি। এবং এই চুক্তির মাধ্যমে গঠিত হলো রাষ্ট্র ও সরকার। এবং এই চুক্তির মাধ্যমে কি হলো? প্রত্যেকে তার জীবন ও সম্পত্তির সম্পূর্ণ অধিকার দিয়ে দিল একটা সংস্থার হাতে, প্রত্যেকেই তার। এবং এই যে সংস্থা, আর এই যৌথ সংস্থার সাধারণ ইচ্ছা নামে একটা স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান, এবং এই সাধারণ ইচ্ছাই সার্বভৌম ক্ষমতার অধিকার। অর্থাৎ যারা চুক্তিতে অংশগ্রহণ করেছিল, কারা সেটা? প্রকৃতি রাজ্যের সমস্ত মানুষ একসঙ্গে বসে, একসঙ্গে মিলে, হ্যাঁ, এই যে যৌথ সবার মিলিত প্রয়াস, এটাকে বলা হচ্ছে যৌথ সংস্থা। এবং এই যৌথ সংস্থার যে স্বতন্ত্র ইচ্ছা, সেটাই হচ্ছে সাধারণ ইচ্ছা, এবং এই ইচ্ছাটাই হচ্ছে সার্বভৌম ইচ্ছা, যেটাকে সরকার বা রাজা প্রয়োগ করে। তিনি সেটার মালিক না, মালিক জনগণ, কিন্তু রাজা সেটাকে প্রয়োগ করে। তো আমরা এই সাধারণ ইচ্ছাটাকে আরো এক্সপান্ড করবো আমাদের আলোচনাটা আরো ব্যাখ্যা করার জন্য পরবর্তী স্লাইড গুলোতে। এখন আমরা দেখি সাধারণ ইচ্ছাটা আসলে কি বলতে চেয়েছেন রুশো, আরো একটু ডিটেলস ব্যাখ্যা। এটা রুশোর মতে সামাজিক চুক্তির ফলশ্রুতিতে রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রের বৈধতা নির্ণয় করতে গিয়ে তিনি সাধারণ ইচ্ছা তত্ত্বের অবতারণা করেন। তার সমগ্র দর্শনে এটি হচ্ছে সবচেয়ে জটিল ও দুর্বোধ্য বিষয়, যেটা আমি একদম প্রথমেই বলে আসছি। এখানে আমি আবার একটু মনে করিয়ে দিচ্ছি, জন লক বলেছেন যে রাষ্ট্রের বৈধতা আসে সম্মতির মধ্য দিয়ে, জনগণের সম্মতির মধ্য দিয়ে। এই জন্য জন লকের সম্মতি তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর রুশো বলছেন রাষ্ট্রের বৈধতা নির্ণয় হয় সাধারণ ইচ্ছার মধ্যে দিয়ে। ঠিক আছে, দুইজনের মধ্যে তফাৎটা হচ্ছে এইখানে। রুশোর মতে চুক্তির ফলে যে রাষ্ট্রের জন্ম হলো,
তার নিজেই একটি স্বতন্ত্র সত্তা এবং তার একটা স্বতন্ত্র ইচ্ছা বিদ্যমান। রাষ্ট্রের ইচ্ছা যখন জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত হয় তখনই তাকে সাধারণ ইচ্ছা বলে অভিহিত করা হয়। অর্থাৎ সামগ্রিকভাবে রাষ্ট্র যখন জন্ম হলো তার একটা নিজস্ব স্বতন্ত্র ইচ্ছা তৈরি হলো এবং সেই ইচ্ছাটা যখন জনগণের কল্যাণের জন্য, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এইটা প্রয়োগ করা হবে, এটা ব্যয় করা হবে ইচ্ছাটা, তখনই সেটা হবে সাধারণ ইচ্ছা। এই জন্য রুশো বলছেন দ্য জেনারেল উইল ইজ অলওয়েজ রাইট, মানে সাধারণ ইচ্ছা কখনোই ভুল করতে পারে না। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে সকলের ইচ্ছা, উইল অফ অল ও সাধারণ ইচ্ছা জেনারেল উইলের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এর মধ্যে একটা বড় ধরনের তফাৎ রয়ে গেছে। সেই তফাৎটা আমরা দেখি। রুশো বলছেন সকলের ইচ্ছার মধ্যে যেহেতু ব্যক্তিদের বিশেষ বিশেষ স্বার্থের কথা বিবেচনা করা হয়, কাজেই কতগুলি বিশেষ ইচ্ছার যোগফল ছাড়া কিছুই নয়। অন্যদিকে সাধারণ ইচ্ছার মধ্যে শুধু সাধারণ ও অভিন্ন স্বার্থের কথাই বিবেচনা করা হয়। অর্থাৎ আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, সকলের ইচ্ছা মানে হচ্ছে একটা জনগোষ্ঠীর প্রত্যেকের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে যদি আমি যোগ করি একটার সঙ্গে একটা, অর্থাৎ একটা জনগোষ্ঠীর যদি আমাদের বাংলাদেশ যদি বলি 16 কোটি মানুষ, তার মানে 16 কোটি ইচ্ছা, একের সঙ্গে এক এক যোগ করলে এক এক ইচ্ছা করে করে 16 কোটি ইচ্ছা হবে। তাহলে সকলের ইচ্ছা মানে এই সকলের ইচ্ছার স্বতন্ত্র ইচ্ছার যোগফল। অন্যদিকে সাধারণ ইচ্ছার মধ্যে শুধু সাধারণ ও অভিন্ন স্বার্থের কথা বিবেচনা করা হয়। আমাদের যে 16 কোটি মানুষের ইচ্ছার কথা আমি বললাম, এখানে প্রত্যেকেরই কিছু ইচ্ছা থাকবে। কারো ইচ্ছা থাকবে নিজের স্বার্থ কেন্দ্রিক, নিজের ভাগ্য উন্নয়ন কেন্দ্রিক, কারো থাকবে জনসমষ্টির ভাগ্য উন্নয়ন বা জনকল্যাণ কেন্দ্রিক। তো সকলের ইচ্ছা থেকে যেগুলো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক ইচ্ছা, সেগুলো যদি বাদ দেই আমি, তাহলে যা বাকি থাকবে সেটা থাকবে সকলের কল্যাণের জন্য কিছু সমষ্টিগত ইচ্ছা, এবং সেই ইচ্ছাটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। আমি আগেই বলেছি বিষয়টা একটু জটিল, আমি তোমরা যদি একটু খেয়াল করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করো হয়তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে উঠবে। অন্যভাবে যদি বলা যায়, উইল অফ অল এর মধ্যেকার ব্যক্তি স্বার্থগত ইচ্ছা যোগ বিয়োগ করলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে সাধারণ ইচ্ছা, যেটা এইমাত্র আমি বললাম। অধ্যাপক হারম্যান এই সম্পর্কে বলেন, দ্য জেনারেল উইল ইজ অ্যান এক্সপানশন অফ পাবলিক মাইন্ড, অর্থাৎ জনমানুষের যে এক্সপ্রেশনটা, জনমনের যে এক্সপ্রেশনটা, অন্যদিকে অন্য অর্থে যদি আমি বলি পাবলিক ওপিনিয়নের যে প্রকাশটা, সেটাই হচ্ছে জেনারেল উইল। তো পাবলিক মাইন্ড আমি কিভাবে বুঝবো? তোমরা দেখবে সমসাময়িক যে কোনো ইস্যু নিয়েই জনসাধারণ কোনো না কোনো পক্ষে, কোনো না কোনো মতবাদে তারা অধিকাংশ মানুষ বিশ্বাসী হয়ে ওঠে, সবার মধ্যে একটা মনোভাব তৈরি হয়ে যায়। এই যে মনোভাবটা তৈরি হচ্ছে, এই মনোভাব তৈরি করার পিছনে যদিও মিডিয়া একটা ব্যাপক ভূমিকা রাখে, পত্রপত্রিকা, মিডিয়া, কিন্তু তারপরেও একটা জনমানুষের একটা সাধারণ ইচ্ছা গড়ে ওঠে, একটা মতবাদ গড়ে ওঠে, যদিও সবাই এতে একমত থাকে না, কিন্তু সেটা হয়। এই যে পাবলিক মাইন্ডটা গড়ে উঠছে, এটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। এখন সাধারণ ইচ্ছার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে উঠবে। প্রথমত, সাধারণ ইচ্ছা হচ্ছে ভুলের ঊর্ধ্বে। সাধারণ ইচ্ছা কখনো ভুল করতে পারে না। রুশের মধ্যে সাধারণ ইচ্ছা কোনো ভুল করতে পারে না, জনগণের সুবিধা করে দেওয়াই এর প্রধান লক্ষ্য। কাজে জনস্বার্থ বিরোধী কোনো কাজ সাধারণ ইচ্ছা করতে পারে না। এর কারণ হচ্ছে বহু ব্যক্তির মিলনে যৌথভাবে যে সিদ্ধান্ত গৃহীত হয় তা কখনো ভুল হতে পারে না। আশা করি বুঝতে পারছো যে সাধারণ ইচ্ছা তার মতে ভুলের ঊর্ধ্বে। কিন্তু এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রুশোর এই অংশটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত না। কারণ আমি মনে করি যে সাধারণ বেশিরভাগ মানুষ একসঙ্গে হয়েও কোনো ভুল সিদ্ধান্ত উপনীত হতে পারে। আমি তোমাদের একটা ছোট উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। তোমাদের কারো হয়তো মনে থাকতেও পারে যে আমাদের বাংলাদেশে গত 8-9 বছর আগে ডে লাইট সেভিংস নামে একটা প্রকল্প সরকার নিয়েছিল। সেটা হচ্ছে সূর্যের আলোকে ব্যবহার করার জন্য ঘড়ির কাঁটাকে 1 ঘন্টা আগিয়ে নিয়ে আসা, যেটা ইউরোপ, আমেরিকার বহু দেশে এটা প্রচলিত আছে। এতে কি লাভ হবে? মানুষ যদি ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগিয়ে নিয়ে আসা হয়, তাহলে মানুষ অটোমেটিক্যালি 1 ঘন্টা আগে শুরু করবে, অফিস যাবে 1 ঘন্টা আগে, স্কুল যাবে 1 ঘন্টা আগে, তাই তো? যখন দিনের আলো থাকবে, যখন আমাদেরকে কৃত্রিম আলো ব্যবহার করতে হবে না, বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে হবে না, গাড়ির হেডলাইট জ্বালাতে হবে। ওকে, এর ফলে কি হবে? মানুষ
1 ঘন্টা আগে ঘুমাতেও যাবে, কারণ মানুষ ইউজুয়ালি 10টা যদি ঘুমাতে যায় অ্যাকচুয়ালি সেটা হবে 9টা। তো তাহলে 1 ঘন্টা যদি আগে ঘুমাতে যায় তাহলে ওই সময় মানুষের ইলেকট্রিক বাতিগুলো বন্ধ থাকবে, রাস্তাঘাটে গাড়ি চলাচল কমে যাবে, গাড়ির হেডলাইট চলবে না, দ্যাট মিনস ব্যাটারি খরচ বাঁচবে। একই সঙ্গে অন্য অন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো মানুষ জেগে থাকলে হয়, টিভি চলে বা এসি চলে বা অন্য অন্য যে বিষয়গুলো থাকে সেগুলো হবে না। এর ফলে কি হবে, আমরা পুরো দেশ যদি চিন্তা করো প্রত্যেক মানুষকে নিয়ে, তাহলে কিন্তু একটা বড় ধরনের আমরা সেভিংস এর মধ্যে যেতে পারি, তাই তো? এবং এই যুক্তিতেই এবং এটা অত্যন্ত ফলপ্রসূ দেখেই ইউরোপ আমেরিকার প্রায় সব দেশই এটাকে কিন্তু একসেপ্ট করে নিয়েছে। তারা শীতকাল আসলেই একটা নির্দিষ্ট দিনে ঘড়ির কাঁটাকে 1 ঘন্টা আগিয়ে নিয়ে আসে। তো বাংলাদেশ সরকারও এই লক্ষ্যে এই উদ্যোগটা নিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে, বেশিরভাগ মানুষ এটাকে স্বাভাবিকভাবে নেয়নি এবং তারা মনে করেছিল এই সিদ্ধান্তটা ভুল, ফলে তারা এটা এগেনস্টে চলে গিয়েছে। তাহলে দেখো, আমি যেটা বলতে চেয়েছিলাম যে বেশিরভাগ মানুষ একসঙ্গে হয়ে যে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, সেটা ঠিক না। আমি এই উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে আশা করি পেরেছি যে বেশিরভাগ মানুষ এক সিদ্ধান্তে আসলেও সেটা সবসময় যে সঠিক হবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, বেশিরভাগ সময় এটা সঠিক হয়, সেক্ষেত্রে আমি একমত। রুশো বলছেন যে সাধারণ ইচ্ছা হচ্ছে ভুলের ঊর্ধ্বে। দ্বিতীয়ত, সবার ইচ্ছার সমষ্টি নয়। সাধারণ ইচ্ছার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি সবার ইচ্ছার সমষ্টি নয়। সকলের ইচ্ছা আর সাধারণ ইচ্ছা এক নয়, যেটা আমি একদম আগের স্লাইডেই বলে আসছি। এটি সবার ইচ্ছার সমষ্টিও নয়। সকলের ইচ্ছা একসঙ্গে করে তার থেকে অপোজিট বা বিপরীত ধর্মী যে ইচ্ছাগুলো পরস্পর যোগ বিয়োগ করলে যা থাকবে তাই হবে সাধারণ ইচ্ছা। অর্থাৎ সবার ইচ্ছা থেকে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক যে ইচ্ছাগুলো সেটা বাদ দিলে যা থাকবে সেটা থাকবে জনকল্যাণমূলক যে ইচ্ছা, সেটাই হবে সাধারণ ইচ্ছা। তৃতীয়ত, সাধারণ ইচ্ছা অধ্বংসনীয়। সাধারণ ইচ্ছাকে ধ্বংস করা যায় না, কারণ সাধারণ ইচ্ছাটা একদম প্রথমে রুশো বলছেন যে রাষ্ট্র যখন জন্ম হলো তখন তার একটা স্বতন্ত্র ইচ্ছার জন্ম হলো, সেটাই সাধারণ ইচ্ছা। অন্য অর্থে এটাই সার্বভৌম ক্ষমতার প্রতিচ্ছবি। কাজে সাধারণ ইচ্ছার ধ্বংস মানে হচ্ছে রাষ্ট্রের ধ্বংস, আর রাষ্ট্র যদি ধ্বংস হওয়ার জন্য সৃষ্টি হয়নি, তাই সাধারণ ইচ্ছাও ধ্বংসযোগ্য নয়। চতুর্থত হচ্ছে সাধারণ ইচ্ছা হচ্ছে সার্বজনীন। সবার ক্ষেত্রে এটি সমানভাবে প্রযোজ্য। ব্যক্তি স্বার্থ বা ব্যক্তিগত কামনা বাসনা এর মধ্যে স্থান পেতে পারে না। ব্যক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, সাধারণ ইচ্ছার ক্ষেত্রে সবাই সমান। অর্থাৎ সাধারণ ইচ্ছা কোনো ব্যক্তি বিশেষ নির্ভর করে প্রয়োগ হবে না যে উনি ক্ষমতাশালী, উনি ক্ষমতাবান, হ্যাঁ, উনি বেশি জনপ্রিয়, কাজে উনার জন্য এই আইনটা প্রয়োগ হবে না, এই সাধারণ ইচ্ছাটা ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এরকম হবে না। এটা সবার জন্যই হবে সমান। পঞ্চমত, সাধারণ ইচ্ছা হচ্ছে সার্বভৌম, যেটা আমি একটু আগেই বললাম যে সাধারণ ইচ্ছার অপর নাম হচ্ছে এটা হচ্ছে সার্বভৌমত্বের প্রতিচ্ছবি। এর লক্ষ্য যেহেতু সমাজের সার্বিক কল্যাণ করা, তাই সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে সাধারণ ইচ্ছা পরিচালিত করতে, অন্য কেউ এরপর প্রভুত্ব বা তদারকি করতে পারবে না। অর্থাৎ সার্বভৌম ক্ষমতাকে যেমন ভাগ করা যায় না, হস্তান্তর করা যায় না, এবং এটা যেমন অবিচ্ছেদ্য রাষ্ট্রের একটা অংশ, ঠিক তেমনি ভাবে সাধারণ ইচ্ছাই হচ্ছে সার্বভৌম ইচ্ছা, সার্বভৌম ক্ষমতা। ষষ্ঠত, সাধারণ ইচ্ছা হচ্ছে রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক। আসলে সাধারণ ইচ্ছা যেহেতু সার্বভৌম ক্ষমতার প্রতিচ্ছবি, কাজে এইটা একটা দেশের সমগ্র জনগণকে এক করে রাখে। তোমরা দেখবে প্রত্যেকটা দেশের মানুষদেরই একটা স্বতন্ত্র পরিচয় আছে, স্বতন্ত্র একটা বোধ আছে। একই জাতিসত্তা উদ্ভূত হলো দেশ ভেদে মানুষের কিন্তু আলাদা ইচ্ছা, আলাদা বৈশিষ্ট্য কিন্তু তৈরি হয়ে যায়, সেটা যেখানেই হোক। তুমি দেখো, অস্ট্রেলিয়ার যারা আজকের অধিবাসী তারা কিন্তু জন্মসূত্রে ঐতিহ্যগতভাবে ব্রিটিশ, কিন্তু অস্ট্রেলিয়ানদের একটা মনোভাব, ব্রিটিশদের আরেকটা মনোভাব। তেমনি ভাবে সাউথ আফ্রিকান যারা শ্বেতাঙ্গ যারা, তারাও কিন্তু তোমার ইংল্যান্ড থেকে গিয়েও সেখানে বসতি স্থাপন করেছে, উপনিবেশ স্থাপন করেছে। সাউথ আফ্রিকানদের মেন্টালিটি একরকম, তাদের বৈশিষ্ট্য একরকম, ব্রিটিশদের বৈশিষ্ট্য, ইংরেজদের বৈশিষ্ট্য, ইংরেজদের বৈশিষ্ট্য অন্যরকম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক দেশের মানুষেরই একটা স্বতন্ত্র বোধ তৈরি হয়ে যায়, এবং এই বোধটাই রাষ্ট্রের মানুষকে এক করে রাখে, ঐক্যবদ্ধ করে রাখে। কাজে এটা রাষ্ট্রীয় ঐক্যের প্রতীক। তোমরা একটা সিম্বলিক পিকচার দেখতে পাচ্ছ যে জন লকের মতবাদ অনুযায়ী কিভাবে সেটা রাষ্ট্রের ঐক্যের প্রতীক হয়ে ওঠে। সাধারণ ইচ্ছার ধ্বংস মানে রাষ্ট্রের ধ্বংস। সুতরাং
সাধারণ ইচ্ছাকে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় সংগঠনের মধ্যেও সংগতি বজায় রাখতে হবে। ফলে এটি হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় ঐক্যের অন্যতম প্রতীক। এখন আমরা যাব রুশোর তত্ত্বের সমালোচনায়। আমরা রুশোর মূল যে তত্ত্বটা, সাধারণ ইচ্ছা তত্ত্ব, যেটা তোমাদের বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে। তোমাদেরকে এই জিনিসটা ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তার এই সাধারণ ইচ্ছা বা জেনারেল উইলের গুরুত্ব অপরিসীম। তো তারপরে মনে রাখতে হবে যে কোন তত্ত্বের বিরুদ্ধেই কিন্তু সমালোচনা হয় কিছু না কিছু, এবং পরবর্তীতে কোনো না কোনো দার্শনিক বা রাষ্ট্রচিন্তাবিদ সেই তত্ত্বের কোনো না কোনো ত্রুটি নির্দেশ করে। তো সেই লক্ষ্যে আমরা দেখি যে রুশোর এই যে তত্ত্ব, সাধারণ ইচ্ছা এবং সামাজিক চুক্তি মতবাদ, তার বিরুদ্ধে সমালোচনাগুলো কি আছে। সাধারণ ইচ্ছা তত্ত্বের কারণে রুশোকে অনেকেই গণতন্ত্রের শ্রেষ্ঠ প্রবক্তা মনে করলেও এর বিরুদ্ধে সমালোচনাও কম নয়। প্রথমত, সাধারণ ইচ্ছা তত্ত্বে রাষ্ট্রের মধ্যে অন্য কোনো সংগঠন, সংস্থা অথবা রাজনৈতিক দল গড়ে ওঠার বিরুদ্ধাচরণ করা হয়। বুঝতে পারছো আমার কথাটা? যে সাধারণ ইচ্ছা মানেই দাঁড়াচ্ছে এইটা যে রাষ্ট্রের মধ্যে অন্য কোনো সংগঠন তৈরি হবে না, অন্য কোনো সংস্থা ওই অর্থে থাকবে না, বা তার স্বতন্ত্র ইচ্ছা থাকবে না। বা রাজনৈতিক দল, আমরা জানি প্রত্যেক রাজনৈতিক দলের একটা আলাদা এজেন্ডা থাকে, আলাদা একটা ইচ্ছা থাকে, সেটা থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে সেটা আগেই বলা হয়েছে যে রাষ্ট্রের মধ্যে মধ্যে সাধারণ ইচ্ছাই হচ্ছে সার্বভৌম এবং অন্য কোনো ইচ্ছার প্রাধান্য থাকবে না। কিন্তু কোনো এক সংগঠন বা সংস্থা হলেই তার স্বতন্ত্র একটা ইচ্ছা তৈরি হয়ে যায়, যেটা তিনি তার এই 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 মতবাদের বিরুদ্ধাচরণ করা হয়। ঠিক আছে? অত সমালোচনা মনে করেন আধুনিক কালে রাজনৈতিক দল ছাড়া জনমত গঠন করা একেবারেই সম্ভব না। অধ্যাপক বার্কার বলেন, রাজনৈতিক দল জনগণের চিন্তা ও শিক্ষাকে প্রভাবিত করে। যেটা আমি বলেছি আগে, যে জনমত তৈরি হয়, পাবলিক মাইন্ড, সেটা তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে কিন্তু রাজনৈতিক দল। রাজনৈতিক দলের এজেন্ডা গুলাই, তাদের বক্তব্য গুলাই মিডিয়া প্রচার করে, সংবাদপত্র প্রচার করে, বিশ্লেষণ করে, এর পরিপ্রেক্ষিতে নতুন নতুন তত্ত্ব বা জনমত তৈরি হয়ে যায়। দ্বিতীয়ত, রুশো সকলের ইচ্ছা ও সাধারণ ইচ্ছার মধ্যে পার্থক্য করেছেন ঠিকই, কিন্তু এই দুইটাকে আলাদা করার ব্যাপারে নির্ভরযোগ্য কোনো পদ্ধতির কথা বলে যাননি। তোমরাও একটু খেয়াল করো, আমরা যেটাকে বলছি সকলের ইচ্ছা আর যেটা সাধারণ ইচ্ছা, এখান থেকে এক্স্যাক্টলি খুব আলাদা করা কিন্তু খুব কঠিন হয়ে উঠবে যে অ্যাকচুয়ালি কোনটা ব্যক্তি গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থগত, কোনটা সমষ্টিগত স্বার্থগত। কারণ কেউ বলতেই পারে যে আমাদের এই ইচ্ছাটা যদি পূরণ করা হয় তাহলে রাষ্ট্রের এটা সর্বাঙ্গীন কল্যাণ বয়ে আনবে, অথচ অন্য কেউ, অন্য কারা বা অন্য কোনো দল বলতে পারে যে না, এটা এটা সকলের কল্যাণ বয়ে আনবে না। ফলে এই যে আলাদা করা ব্যক্তি ইচ্ছা থেকে সমষ্টিগত ইচ্ছার মধ্যে, ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে সমষ্টিগত ইচ্ছা, এর কোনো মানে ডেফিনিট কোনো পদ্ধতির কথা রুশো বলে যান। 3, অধ্যাপক বার্কার রুশোকে অভিযুক্ত করে বলেছেন যে রুশো সাধারণ ইচ্ছা তত্ত্বে জনগণের মেধা ও বুদ্ধির ওপর অত্যধিক আস্থা স্থাপন করেছিলেন, যা রীতিমতো অসম্ভব। সাধারণ মানুষের পক্ষে কোনো সমাজের পক্ষে কল্যাণকর তা স্থির করা সম্ভব নয়। এইটা আমার কাছেও, আমি ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এটা আসলে একটু যৌক্তিক সমালোচনা। কারণ রুশো সাধারণ ইচ্ছা তত্ত্ব অনুযায়ী যে সকলের ইচ্ছা থেকেই যেটা বের হয়ে আসবে, অর্থাৎ অধিকাংশ মানুষের যে ইচ্ছাটা তৈরি হবে, সেটাই তো সাধারণ ইচ্ছা, জনকল্যাণকর যে ইচ্ছাটা। তো ফলে তিনি সবার ইচ্ছার, সবার মেধা বুদ্ধির উপর অত্যধিক আস্থা স্থাপন করেছে, যা আসলেই অসম্ভব। তোমরা একটু আমি বাস্তব উদাহরণে যাব। তোমরা, আমি একটা কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছি ডে লাইট সেভিংস এর ক্ষেত্রে। এখানে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ সরকারের এই সিদ্ধান্তটাকে সঠিক বলে মেনে নেয়নি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানুষ, বেশিরভাগ মানুষ, তাদের মধ্যে শিক্ষার আলোটা কম। কারণ আমাদের শিক্ষিতের হার এখন যদিও 70% উপরে, তখন সেটা আরো কম ছিল। ফলে আমাদের একটা বড় অংশই কিন্তু মানুষ অশিক্ষিত ছিল, এবং শিক্ষিত হলেও তাদের মধ্যে হায়ার স্টাডিজের সংখ্যা অবশ্যই আরো কম। ফলে তাদের মধ্যে যৌক্তিকভাবে কোনো জিনিসের ভালো মন্দ জ্ঞান উপলব্ধি করার মতো যে ধীশক্তি বা যে মেধা, যে স্তরটা পৌঁছানোর দরকার, সেই অংশটা কিন্তু সবার মধ্যে হয়তো নেই। আমি সরি, আমার কেউ কথা যদি কেউ হার্ট হোক, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, তোমরা যদি যুক্তি দিয়ে বুঝতে চাও হয়তো বুঝতে পারবে যে সাধারণ মানুষ যে শিক্ষার আলো খুব বেশি পায়নি, তার পক্ষে একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন। ফলে
তারা যদি সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ভুল হতে পারে। যেটা আমি উদাহরণ দিয়ে দেখিয়েছি যে ওই সিদ্ধান্তটা আমাদের ক্ষেত্রে জনগণের যে অধিক সাধারণ ইচ্ছা যেটা ছিল সেটা আসলে আমাদের জন্য কল্যাণকর ছিল না। তো সমাজের পক্ষে যে কল্যাণকর আসলে কোনটা সেটা স্থির করাও কিন্তু কঠিন। অন্য একটা উদাহরণে আমি যাব, তোমরা একটু খেয়াল করে দেখো। আমরা দেখেছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যখন ইলেকশন হয়, খুব সহজেই যারা দরিদ্র মানুষ তাদের ভোটগুলোকে কিনে নেওয়া যায়। যেমন আমরা দেখেছি অনেক আগে স্বৈরাচারী সরকারগুলোর সময় যে জনগণকে একটা লুঙ্গি, গরিব মানুষকে একটা লুঙ্গি বা একটা শাড়ি দিলে বা 1000 টাকা দিলে সে নির্দ্বিধায় তাকে একজন দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে ভোট দিয়ে আসছে। এটা কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে তার মধ্যে দারিদ্রতা প্রকট এত বেশি, তার কাছে এটাই সবচেয়ে লোভনীয় যে 1000 টাকা বা একটা শাড়ি বা একটা লুঙ্গি। পরবর্তীতে শাসক ক্ষমতা কি আসবে সেটা নিয়ে সে মাথা ঘামায় না, তাই তো? তো ফলে সাধারণ মানুষের পক্ষে কোনটা যে কল্যাণকর তা স্থির করা আসলেই কঠিন। এখানে আমি রুশোর আরেকটা কোটেশন নিয়ে আসছি এখানে তোমাদেরকে শেয়ার করার জন্য। সেটা হচ্ছে হু এভার রিফিউজ টু অবে দ্য জেনারেল উইল, যে রিফিউজ করবে, অস্বীকার করবে জেনারেল উইলকে, উইল বি ফোর্স টু ডু সো, তাকে বাধ্য করা হবে সেটা করার জন্য, বাই দ্য এন্টায়ার বডি, সবাই মিলে। দিস মিনস মেয়ারলি দ্যাট হি উইল বি ফোর্স টু বি ফ্রি। কত আইরনিক্যালি একটা কথা, হি উইল বি ফোর্স টু বি ফ্রি, তাকে বাধ্য করা হবে স্বাধীন হওয়ার জন্য। অর্থাৎ যে জেনারেল উইলটা মানতে চাইবে না, সমষ্টিগতভাবে তাকে বাধ্য করা হবে, তাকে ফোর্স আরোপ করা হবে তার উপরে, যেভাবেই হোক সেটা, যে সে যেন ফ্রি হয়, সে যেন স্বাধীন হয়। অর্থাৎ স্বাধীন হওয়ার জন্যই তোমার উপরে জোর জুলুম করা হবে, তাই না? কথাটা কত আইরনিক্যালি, কথাটা কত তীর্যক ভাবে বলা। এই কারণে আমরা 4 নম্বরটা দেখি সমালোচনা। রুশোর বিখ্যাত উক্তি হি উইল বি ফোর্স টু বি ফ্রি অজস্র সমালোচনার সম্মুখীন হয়েছে। সমালোচকদের মতে তিনি জনগণের স্বাধীনতাকেই অনেক ক্ষেত্রে পদদলিত করে স্বৈরাচারকে উৎসাহিত করেছে। অর্থাৎ স্বৈরাচারী শাসকরা বলতেই পারে যে আমি জনগণের উপরে এটা চাপিয়ে দিচ্ছি কেন? কারণ তাকে ফ্রি করার জন্য, তার কল্যাণের জন্য, তাকে মুক্ত করার জন্য। এইভাবে স্বৈরাচার শাসকরা কিন্তু তাদের শাসনটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, এটা তাদের জনগণের কল্যাণের পক্ষে কাজ করছেন বলে। এবং এটা করা হচ্ছে কিন্তু রুশোর এই সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রেক্ষাপটে। কিন্তু পঞ্চমত, আন্তর্জাতিকভাবে সাধারণ ইচ্ছা গঠন ও বাস্তবায়ন সম্ভব না। ইন্টারন্যাশনালি একটা কনসেনসাস তৈরি করা সমস্ত রাষ্ট্রের ভিতরে কোনো একটা বিষয় খুবই জটিল এবং কঠিন বিষয়। দেখো তোমরা, যেটা এখন পৃথিবীর সবচেয়ে বার্নিং ইস্যু যে ক্লাইমেট চেঞ্জ, আমরা জানি যে ভূপ্রাকৃতির এবং পরিবেশগত ব্যাপক একটা বিপর্যয় ঘটছে। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, আমাদের 2 মেরুর বরফ গুলা কমে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, আমাদের জলবায়ুর কারণে একটার পর একটা ঘূর্ণিঝড় আঘাত করছে, সিজন গুলা পাল্টে যাচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, খরা লাগছে, অগ্নিকাণ্ড ঘটছে, বনাঞ্চলে দাবানল লেগে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে। কিন্তু স্টিল তোমরা দেখবে যে পৃথিবীর একটা বড় সংখ্যক মানুষ বিশ্বাস করে যে পরিবেশ বিপর্যয় বলে আসলে কিছু নাই, পরিবেশ চেঞ্জ হচ্ছে না। এবং হাস্যকর হলেও সত্যি, আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলে বেড়ান যে তিনি বলেন যে এটা সম্পূর্ণ একটা চীনের একটা স্ট্যান্ডবাজি, যে পরিবেশ বিপর্যয় বলে আসলে কিছু নাই, কিছু হচ্ছে না। তারা চীন চাচ্ছে যাতে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়, আমাদের শিল্পের অগ্রগতি বন্ধ হয়, এই কারণে তারা এই পরিবেশ বিপর্যয়ের কথা বলে বেড়াচ্ছে। বুঝতেই পারছো যে তাহলে পৃথিবীর ব্যাপী কোনো একটা ইস্যুতে সাধারণ ইচ্ছা তৈরি করা আসলে কিন্তু খুব কঠিন। আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন রুশোর যে তত্ত্বগুলো আলোচনা করলাম, বিশেষত সাধারণ ইচ্ছা তত্ত্ব, তার একটু উপসংহারে আমরা যাব। এই কথা বলার অপেক্ষা রাখে না যে অনেক সমালোচনা থাকলেও রুশোর যে দর্শন আধুনিক যুগে দিয়ে গেছেন, আধুনিক গণতন্ত্রের প্রেক্ষাপটে, ব্যক্তি স্বাধীনতার প্রেক্ষাপটে তার দর্শনের প্রভাব অত্যন্ত ব্যাপক। ফরাসি বিপ্লব তার লেখনী দ্বারা উজ্জীবিত হয়েছে, যেটা আমি একদম প্রথমেই তোমাদেরকে বলেছি। তিনি রাষ্ট্রবিজ্ঞানে জনগণের সার্বভৌমত্বের ধারণাকে প্রতিষ্ঠা করেছেন, যেহেতু সাধারণ ইচ্ছা সার্বভৌম বলেছেন, এবং সাধারণ ইচ্ছার মালিক হচ্ছে কে? মালিক হচ্ছে জনগণ। ফলে জনগণের সার্বভৌম ধারণাটাই প্রতিষ্ঠিত হয়েছে। আর এই কারণে জিডিএস পোল যথার্থই বলেছেন, ফরাসি বিপ্লবের পর তার রাষ্ট্রদর্শনের প্রভাব মরে যাওয়া তো দূরের কথা, তা দিন দিন বর্ধিত হয়েই চলেছে।
অর্থাৎ ফরাসি বিপ্লব যেহেতু তার দার্শনিক লেখনী দ্বারাই উজ্জীবিত হয়েছিল, সংগঠিত হয়েছিল, ফলে ফরাসি বিপ্লব যেহেতু হয়ে গেছে, সাধারণভাবে হয়তো তার দর্শনটা প্রভাবটা কমে যাওয়ার কথা ছিল, তিনি বলছেন সেটা আরো অনেক বেড়ে গেছে। তো এই ছিল আজকে আমার আলোচনা জ্যাক রুসোকে নিয়ে। আমি তার এই দর্শনটা তোমাদের সঙ্গে সমাপ্ত করব আমার ব্যক্তিগত কিছু মূল্যায়ন অবজারভেশন দিয়ে রুসো সম্পর্কে। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রচিন্তার জগতে তিনজন ব্যক্তি, টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো, তারা রাষ্ট্র দর্শনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যার উপরে ভিত্তি করে কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তা দাঁড়িয়ে আছে। যদিও টমাস হবস রাজতন্ত্র সমর্থক ছিলেন, রাজার সার্বভৌম ক্ষমতার তিনি সমর্থন করে গেছেন, তথাপি এটা বলার অপেক্ষা রাখে না যে সামাজিক চুক্তি মতবাদ কিন্তু তিনি প্রথম দিয়ে গেছেন এবং সেটাকে নিয়ে গেছেন উচ্চতায় জন লক এবং জ্যাক রুসো। যদিও রুসোর লেখনীর মধ্যে কিছু অস্পষ্টতা আছে, বিশেষত সাধারণ ইচ্ছা তত্ত্ব নিয়ে, কিন্তু কেউ যদি গভীরভাবে উপলব্ধি করতে চায় তাহলে আমার ধারণা সে উপলব্ধি করতে পারবে যে এই সাধারণ ইচ্ছা তত্ত্বের মধ্য দিয়েই জনগণের সার্বভৌমত্বের অন্য একটা রূপ বের হয়ে আসছে, যার উপরে ভিত্তি করে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটা দেখ। তো আশা করি তোমরা আমার লেকচারটা মনোযোগ সহকারে শুনেছো। হয়তো আমি কাউকে কাউকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় বা আমার বক্তব্য অস্পষ্ট থাকে বা ভুল থাকে, তোমার দয়া করে আমাকে ইমেল করতে পারো। আমি একদম প্রথম স্লাইডে আমার ইমেল নাম্বারটা দিয়েছি। আমি ইনশাআল্লাহ তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভুল ভ্রান্তি থাকলে আমার সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো আজকে আমি শেষ করব, তার আগে আমি কথা বলে নিই, কারণ আজকে হচ্ছে আমার এই কোর্সের সর্বশেষ লেকচার। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করোনাকালীন সময়ে তোমাদের জন্য এই মহতি উদ্যোগটা নেওয়ার জন্য, যার মাধ্যমে আমি বিশ্বাস করি তোমরা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সমস্ত কলেজগুলোর ছাত্রছাত্রীরাই অনেক উপকৃত হবে। তোমরা যদি এই লেকচারগুলো ফলো করো, সমস্ত সাবজেক্টের যে লেকচার যে কোর্সের দেওয়া হবে, আশা করি তোমাদের ধ্যান ধারণা, তোমাদের যে অস্পষ্টতা থাকবে এই কোর্স বিষয়গুলো সম্পর্কে, সেটা অনেকটাই দূর করতে সহায়তা করবে। এবং সর্বশেষ ধন্যবাদ দিব আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে মডারেটর, যে কোর্স কোঅর্ডিনেটর জাতীয় বিশ্ববিদ্যালয়ের, তিনি হচ্ছেন সালাউদ্দিন মাহমুদ ফরহাদ। তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামটাকে চলমান রেখেছেন এবং আমাদের কাছ থেকে যে লেকচারগুলার সঠিকভাবে তোমাদের জন্য উপস্থাপনা আমরা করতে পারি সেই লক্ষ্যে তিনি প্রতিনিয়ত আমাদের উৎসাহ দিয়ে গেছেন। তাকে বিশেষভাবে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা ভালো থাকো, ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবার কখনো অন্য কোনো ফোরামে দেখা হবে।